আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সিন্ধু সভ্যতার পতন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সিন্ধু সভ্যতার পতন, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর পূর্বে সিন্ধু নদীর তীরে যে সুমহান সভ্যতার আবির্ভাব ঘটেছিল 1000 খ্রিস্টপূর্বাব্দে তা হঠাৎ পতনের কোলে ঢলে পড়ে। এই পতন একদিনে বা একটি মাত্র কারণে ঘটেনি। তবে এই পতন সম্পর্কে আলোচনা করার আগে পতন কি একটু বুঝে নেওয়া যাক। পতন বলতে বোঝায় গুণের হ্রাস ঘটে যাওয়াকে, অর্থাৎ গুণমানের হ্রাস ঘটাকেই পতন বলা হয়। যেমন একটা পরিবারে একটা নতুন বউ প্রথম দিকে খুব সুন্দর আচরণ করে, মাথায় কাপড় নেয়, সকলকে আপনি আজ্ঞা করে কথা বলে এবং বাড়ির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ধীরে ধীরে যত দিন যায় সে কাজের পরিবর্তে মোবাইল নিয়ে বসে পড়ে আর ছোটোখাটো ড্রেস পরে চলাফেরা শুরু করে এবং সকলকে সম্মান দেওয়া প্রায় বন্ধ করে দেয়। অর্থাৎ এক্ষেত্রে প্রথম দিকে গুণমান উন্নত ছিল, কিন্তু পরে তার গুণের পরিবর্তন ঘটে এবং গুণ নিম্নমানের হয় এবং একটা সময় পরিবারের সকলে তাকে বাড়ি থেকে বের করে দেয়, অর্থাৎ পরিবারে সেই মেয়েটির পতন ঘটে যায়। ঠিক অনুরূপভাবে সিন্ধু সভ্যতার পতনকে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এই মেয়েটির পতনের পিছনে বেশ কিছু কারণকে আমরা দেখতে পাচ্ছি। প্রথমত কি, ছোটোখাটো ড্রেস পোশাক পরে চলাফেরা করা। 2, সকলকে সম্মান না দেওয়া। 3, কাজকর্ম না করা ইত্যাদি। ঠিক অনুরূপভাবে সিন্ধু সভ্যতাও একটি মাত্র কারণে পতনের কোলে ঢলে পড়েনি, এর পিছনে একাধিক কারণ ছিল। সিন্ধু সভ্যতার পতনকে দুভাগে ভাগ করা যায়। সিন্ধু সভ্যতার পতনকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাকৃতিক কারণ, আর একটা হলো কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণ বলতে যেগুলি এমনি ঘটে, অর্থাৎ প্রকৃতিগতভাবে যেসব কারণগুলি দায়ী ছিল সেগুলিকে বোঝায়। আর কৃত্রিম কারণ বলতে মনুষ্য সৃষ্ট কারণকে বোঝানো হয়েছে। প্রাকৃতিক কারণগুলি হলো 1, বন্যা, 2, ভূমিকম্প, 3, জলবায়ুর পরিবর্তন, সিন্ধু নদীর গতিপথের পরিবর্তন। আর কৃত্রিম কারণগুলির
মধ্যে যেগুলি পড়ে সেগুলি হল বৃক্ষছেদন, রক্ষণশীল মানসিকতা, তিন বৈদেশিক আক্রমণ। তাহলে আমরা সিন্ধু সভ্যতার পতনকে কয় ভাগে ভাগ করতে পারি? দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রাকৃতিক কারণ আর একটি হলো কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে, সেগুলি হলো বন্যা, ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন, সিন্ধু নদীর গতিপথের পরিবর্তন। আর কৃত্রিম কারণের মধ্যে রয়েছে বৃক্ষছেদন, রক্ষণশীল মানসিকতা, বৈদেশিক আক্রমণ। এখন বন্যা, রেইকশ, ডেলস, সাহানি, রেইকশ, ডেলস, সাহানি প্রমুখের মতে বন্যার কারণে সিন্ধু সভ্যতার পতন ঘটেছে। রেইকশ বলেছেন ভয়ঙ্কর বন্যা সিন্ধু সভ্যতার পতন ঘটিয়েছে। M.R. সাহানি বলেছেন সিন্ধুর প্লাবন, অর্থাৎ সিন্ধু নদের প্লাবন সিন্ধু সভ্যতাকে ভাসিয়ে নিয়ে গেছে। আর্নেস্ট ম্যাককে বলেছেন চানুদারও বন্যার কারণে ধ্বংস হয়েছে। আবার রাও বলেছেন লোথাল, দেশালপুর, ভগতরক বন্যার জন্যই ধ্বংস হয়েছে। অর্থাৎ আর্নেস্ট ম্যাকে, S.R. রাও, M.R. সাহানি প্রমুখ সিন্ধু সভ্যতার পতনের জন্য বন্যাকে দায়ী করেছেন। কিন্তু বন্যা তত্ত্ব মানতে অস্বীকার করেছেন H.D. সাংখালিয়ার। ডক্টর সুদ, D.P. আগরওয়াল, H.D. সাংখালিয়ার, ডক্টর সুদ ও D.P. আগরওয়াল বলেছেন বন্যার কারণে সিন্ধু সভ্যতার ধ্বংস হয়নি। এরা সকলে বন্যা তত্ত্বকে অস্বীকার করেছেন। তাহলে এখন যদি প্রশ্ন দেওয়া হয় বন্যার জন্য সিন্ধু সভ্যতার পতন ঘটেনি, এই তথ্য কে বা কারা উপস্থাপন করেছেন, তখন তার উত্তর হবে H.D. সাংখালিয়ার, ডক্টর সুদ ও D.P. আগরওয়াল। বন্যা, H.D. সাংখালিয়ার দেখিয়েছেন কালীবঙ্গানে ঘরঘরা নদীর জল শুকিয়ে যাওয়ার কারণে কালীবঙ্গানের পতন ঘটে। ডক্টর সুদ ও D.P. আগরওয়াল বলেছেন ঘরঘরা নদীর জল শুকিয়ে যাওয়ার জন্যই সমগ্র সিন্ধু সভ্যতার পতন ঘটে, অর্থাৎ ঘটেছিল। দুই নম্বর হলো ভূমিকম্প। এই তত্ত্বের সমর্থকরা হলেন রেইকশ, ডেলস, V.N. মিশ্র।
অর্থাৎ রেকস, ডেলস, ভি.এন. মিশ্র এরা প্রত্যেকে বলেছেন ভূমিকম্পের জন্য সিন্ধু সভ্যতার পতন ঘটেছে। ভূমিকম্পই একমাত্র কারণ ছিল যার জন্য সিন্ধু সভ্যতার পতন ঘটে বা সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল। আর ভূমিকম্পের তত্ত্ব সব থেকে বেশি খাটে মহেঞ্জোদারোর ক্ষেত্রে। ভূমিকম্পের তত্ত্ব সব থেকে বেশি খাটে মহেঞ্জোদারোর ক্ষেত্রে। এদের যুক্তি হলো বারংবার ভূমিকম্পের ফলে সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্র শহরগুলি সব ধ্বংস হয়ে যায় এবং একসময় তা এই সভ্যতার সমাধিতে রূপান্তরিত হয়। একসময় এই ভূমিকম্পের কারণে সিন্ধু সভ্যতার সমাধি রচিত হয়। এই তত্ত্বের বিরোধিতা করেছেন এইচ.ডি. সাংখালিয়ার। সাংখালিয়ারের বক্তব্য হলো ভূমিকম্পের জন্য সিন্ধু সভ্যতার পতন ঘটেনি। 3 নম্বর পয়েন্ট, জলবায়ুর পরিবর্তন। 3 নম্বর পয়েন্ট, জলবায়ুর পরিবর্তন। অরেলস্টেইন মার্টিমার হুইলার প্রমুখ সিন্ধু সভ্যতার পতনের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। এই জলবায়ু পরিবর্তন তত্ত্ব প্রথম উপস্থাপন করেছেন অরেলস্টেইন। এরা বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণেই সিন্ধু সভ্যতার পতন ঘটে, অর্থাৎ সঠিক সময়ে বর্ষা না আসা এবং অসময়ে খরার আবির্ভাব, এইসব জলবায়ুগত পরিবর্তনের কারণেই সিন্ধু সভ্যতার পতন ঘটে। এই তত্ত্বের বিরোধিতা করেছেন, অর্থাৎ জলবায়ু পরিবর্তন তত্ত্বের বিরোধিতা করেছেন W.A. ফেয়ার সার্ভিস, বাইসন প্রমুখ। জলবায়ু পরিবর্তন তত্ত্বের কথা প্রথম উপস্থাপন করেছেন অরেলস্টেইন, এর সমর্থক ছিলেন মার্টিমার হুইলার। কিন্তু এই জলবায়ু পরিবর্তনের জন্যই যে সিন্ধু সভ্যতার পতন ঘটে এই তথ্য মানতে অস্বীকার করেছেন W.A. ফেয়ার সার্ভিস, বাইসন প্রমুখ। 4. সিন্ধু নদীর গতিপথের পরিবর্তন। লান্টিকা প্রথম উপস্থাপন করেছেন বা তুলে ধরেছেন যে সিন্ধু নদীর গতিপথের পরিবর্তনের জন্যই সিন্ধু সভ্যতার পতন ঘটে। এর সাথে এম.এস. ভাট যুক্ত ছিলেন। এম.এস. ভাটও বলেছেন যে সিন্ধু নদীর গতিপথের পরিবর্তনের জন্যই সিন্ধু সভ্যতার পতন ঘটে, অর্থাৎ সিন্ধু নদী যে পথ ধরে প্রবাহিত হতো হঠাৎ করে তার পথে বাধা সৃষ্টি হয় এবং সে অন্যদিকে রাস্তা তৈরি করে প্রবাহিত হতে শুরু করে, যার ফলে সিন্ধু সভ্যতার পতন ঘটে। কৃত্রিম কারণ, বৃক্ষচ্ছেদন। বেশ কিছু ঐতিহাসিক মন্তব্য করেছেন বা প্রত্নতত্ত্ববিদেরা মন্তব্য করেছেন সিন্ধু সভ্যতায় ঘন ঘন বন্যা হতো, আর সেই বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সিন্ধুবাসীরা ইটকে পোড়া ইট দিয়ে ঘর বানাতো, যাতে ঘর বন্যার কারণে বা বন্যার জলে ধ্বংস না হয়। তাই তারা বন জঙ্গল থেকে গাছ কেটে ইট পোড়াতে শুরু করে, আর যথেচ্ছ পরিমাণে গাছ কাটার ফলে সেখানে খরা দেখা দেয়, অর্থাৎ অনাবৃষ্টি দেখা দেয়, বৃষ্টি ঠিকমতো হয় না। আর এই অনাবৃষ্টি সিন্ধু সভ্যতার পতনের এক গুরুত্বপূর্ণ কারণ, অর্থাৎ বৃক্ষচ্ছেদনের ফলে অনাবৃষ্টি সৃষ্টি হচ্ছে, আর অনাবৃষ্টির কারণে বৃষ্টি না হলে কৃষিজাত দ্রব্যাদি উৎপাদিত হয় না, ফলে সে জায়গা মানুষের বসবাসের যোগ্য হয় না, অর্থাৎ বৃক্ষচ্ছেদন সিন্ধু সভ্যতার পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ। রক্ষণশীলতা।
বা রক্ষণশীল মানসিকতা। এল ব্যাসাম বলেছেন রক্ষণশীল মানসিকতা বা গুটিয়ে পড়া প্রবণতা হরপ্পাবাসীদের ছিল, আর এই রক্ষণশীল মানসিকতাই তাদের পতনের প্রধান কারণ ছিল। কেননা হরপ্পাবাসীরা সুমেরু খালের জল দ্বারা সেচ পদ্ধতি সম্পর্কে অবগত ছিল, কিন্তু তারা সেই পদ্ধতি নিজেদের এলাকায় প্রয়োগ করার চেষ্টাই করেনি। আবার ভারী অস্ত্রশস্ত্র তৈরি করার কৌশল হরপ্পাবাসীদের অর্থাৎ সিন্ধুবাসীদের আয়ত্তে ছিল, কিন্তু তারা কখনো ভারী অস্ত্রশস্ত্র তৈরি করেনি। এর ফলে বৈদেশিক আক্রমণ ঘটলে তারা তাদের উন্নত অস্ত্রের সামনে টিকতে পারে, ফলে সিন্ধু সভ্যতার পতন ঘটে যায়। তাহলে রক্ষণশীল মানসিকতা সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী ছিল, এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন এল ব্যাসাম। বৈদেশিক আক্রমণ এই বৈদেশিক আক্রমণকে কেন্দ্র করে পণ্ডিত ব্যক্তিদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলেন এই বৈদেশিক আক্রমণকারীরা ছিল আর্য, যেমন গর্ডন চাইল্ড, মার্টিমার হুইলার, অলচিন দম্পতি, এইচ.জি. ওয়েলস প্রমুখ বলেছেন যে বৈদিক আর্যদের আক্রমণের কারণেই সিন্ধু সভ্যতার পতন ঘটে। কিন্তু ব্যাসাম ম্যাকে এই তথ্য মানতে অস্বীকার করেছেন। বৈদিক আর্যদের আক্রমণে সিন্ধু সভ্যতার পতন ঘটে কে বলেছে? গর্ডন চাইল্ড বলেছে, মার্টিমার হুইলার বলেছে, কিন্তু ব্যাসাম বা ম্যাকে মানতে অস্বীকার করেছেন। গর্ডন চাইল্ড, মার্টিমার হুইলার, অলচিন দম্পতি এদের যুক্তি হলো মহেঞ্জোদারোয় স্তূপীকৃত কঙ্কাল আবিষ্কৃত হয়েছে, আর সেই কঙ্কালের মাথার খুলি পরীক্ষা করে দেখা গেছে যে মাথার খুলিতে ভারী অস্ত্রের আঘাত রয়েছে, আর এই ভারী অস্ত্র ছিল বৈদিক আর্যদের, অর্থাৎ আর্যদের অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু ঘটেছিল, অর্থাৎ আর্যদের আক্রমণে সিন্ধু সভ্যতার পতন ঘটে। কিন্তু ব্যাসাম আর ম্যাকে এই তথ্য মানতে অস্বীকার করেছেন। ব্যাসাম বলেছেন আক্রমণকারীরা ছিল বেলুচিস্তানের ব্রাহুই জাতির মানুষ, বয়াকার হয়হস্যু হস্যই, বেলুচিস্তানের ব্রাহুই জাতির মানুষ। আবার আর্নেস্ট ম্যাকে বলেছেন আক্রমণকারীরা ছিল বেলুচিস্তানের অধিবাসী। কোথাকার? বেলুচিস্তানের অধিবাসী। এছাড়া আরো কিছু কারণের উল্লেখ করা যেতে পারে, যেমন গৃহযুদ্ধ। এম স্টাডি বলেছেন এই গৃহযুদ্ধের কারণে সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল, অর্থাৎ সিন্ধুবাসীরা একে অপরের সাথে রক্তপাত সংগ্রামে যুক্ত হয়ে গিয়েছিল এবং একসময় সভ্যতার পতন ঘটে। এই কথা তুলে ধরেছেন এম স্টাডি, গৃহযুদ্ধকে সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসেবে তুলে ধরেছেন। আবার কেনেডি বলেছেন মহেঞ্জোদারোয় প্রাপ্ত মাথার খুলি পরীক্ষা করে দেখা গেছে যে ভারী অস্ত্রের আঘাতে শুধুমাত্র একজন মানুষ মরেছিল। একটা স্তূপীকৃত কঙ্কালের মধ্যে শুধুমাত্র একজন মানুষ মরেছিল ভারী অস্ত্রের আঘাতে, আর বাকি সব মারা গেছিল ম্যালেরিয়া রোগে। কি রোগে? ম্যালেরিয়া রোগে। অর্থাৎ কেনেডির মতে ম্যালেরিয়াই ছিল সিন্ধু সভ্যতার পতনের গুরুত্বপূর্ণ কারণ, বা সমগ্র সভ্যতা জুড়ে ম্যালেরিয়া রোগ ছড়িয়ে গিয়েছিল, যা থেকে বাঁচার রাস্তা তাদের ছিল না, ফলে সিন্ধু সভ্যতার পতন ঘটে গিয়েছিল। সিন্ধু সভ্যতার পতনে অনাবৃষ্টি
সিন্ধু সভ্যতার পতনে অনাবৃষ্টি একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। এই অনাবৃষ্টি প্রাকৃতিক কারণের মধ্যেও পড়ে, আবার কৃত্রিম কারণের মধ্যেও পড়ে। প্রাকৃতিক কারণের মধ্যেও পড়ে, আবার কৃত্রিম কারণের মধ্যেও পড়ে। এখন প্রশ্ন হলো যে বৈদেশিক আক্রমণকারীরা সিন্ধু সভ্যতা আক্রমণ করেছিল, এই তত্ত্ব প্রথম কে তুলে ধরে বা এই ধারণা প্রথম কে দেন? রামপ্রসাদ চন্দ্রা। রামপ্রসাদ চন্দ্রা প্রথম বলেছিল। রামপ্রসাদ চন্দ্রা প্রথম বলেছিল যে বৈদেশিক আক্রমণের জন্য সিন্ধু সভ্যতার পতন ঘটে, আর এই বৈদেশিক আক্রমণকারীরা ছিল আর্য, অর্থাৎ বৈদিক আর্য। আর এই মতের জোরালো সমর্থক ছিলেন মর্টিমার হুইলার। এই মতের জোরালো সমর্থক ছিলেন মর্টিমার হুইলার। সিন্ধু সভ্যতা ছিল সুমেরীয়দের দান, এই কথাটি কে তুলে ধরেছেন? এরকম প্রশ্ন থাকলে তার উত্তর হবে H.R. হল। সিন্ধু সভ্যতা সুমেরীয়দের দান এ কথা বলেছেন H.R. হল। আবার প্রত্নতত্ত্ববিদ প্রোজেল বলেছেন উদ্ভিদ ও প্রাণীকুল ধ্বংসের জন্যই এই সিন্ধু তথা হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল। অনাবৃষ্টি এবং বৃক্ষছেদনের ফলে অনাবৃষ্টি দেখা দেয়, আর বন জঙ্গল না থাকার কারণে উদ্ভিদ ও প্রাণীকুল মারা যায়, আর এর কারণে সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল। এই তথ্য তুলে ধরেছেন কে? প্রত্নতত্ত্ববিদ প্রোজেল এই তথ্য তুলে ধরেছেন। আর মহাজাগতিক বিস্ফোরণকে সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী করেছেন কে? রাশিয়ান পণ্ডিত দিমিত্রি বলেছেন মহাজাগতিক বিস্ফোরণ বা শুধুমাত্র একটা বিস্ফোরণ সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল। আর এই প্রত্নতত্ত্ববিদের বাড়ি কোথায় ছিল? রাশিয়া, অর্থাৎ দিমিত্রির বাড়ি ছিল কোথায়? রাশিয়ার, অর্থাৎ রাশিয়ার পণ্ডিত ছিলেন। এই প্রাকৃতিক কারণ যে সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী ছিল, এই তথ্য বা এই তত্ত্বকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিয়েছেন গুরুদীপ সিং, ডক্টর গুরুদীপ সিং সুদ প্রমুখ। এরা সিন্ধু সভ্যতার পতনের জন্য প্রাকৃতিক কারণকে মানতে নারাজ। আবার এখন যদি প্রশ্ন আসে কে বা কারা আক্রমণ তত্ত্ব মানেন না? আক্রমণের জন্য সিন্ধু সভ্যতার পতন ঘটেনি, এরকম ঐতিহাসিক কারা? জর্জ এফ ডেলস, দিলীপ কুমার চক্রবর্তী, বিবি লাল প্রমুখ আক্রমণ তত্ত্ব মানেন না। অর্থাৎ সিন্ধু সভ্যতা বৈদেশিক আক্রমণের জন্য পতন ঘটেছিল বা কোনো রকম আক্রমণের কারণে সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল, এই তত্ত্বকে সম্পূর্ণ অস্বীকার করেছেন জর্জ এফ ডেলস, দিলীপ কুমার চক্রবর্তী, বিবি লাল প্রমুখ পণ্ডিত ব্যক্তি। আক্রমণ তত্ত্বকে প্রথম চ্যালেঞ্জ করেছেন বা অস্বীকার করেছেন কে? মার্কিন পণ্ডিত জর্জ
এফ ডেলস